একজন সাদামাটা লোক হঠাৎ করে একটি রিয়েলিটি শোতে এসে সে নিজেই সুইসাইড করে। কিন্তু সুইসাইডের আগে সে এমন কিছু কথা বলে যায় যেটা শুনে পুরো দেশ হতবাক হয়ে যায়। কিন্তু আসল খেলাটা শুরু হয় সে মারা যাবার পরে, কারণ সেই লোকটা মারা যাবার আগে তার বলা কথা মতো একের পর এক লোক মারা যাচ্ছিল। পুলিশের নাকের ডগার সামনে দিয়ে সেই লোকটা একের পর এক মানুষ মেরে চলছিল সুইসাইড করার পরেও, কিন্তু পুলিশ কিছুই করতে পারছিল না। পুলিশ হতবাক হয়ে ভাবে একজন মানুষ মারা যাবার পরে কিভাবে একের পর এক খুন করতে পারে, কারা তাকে সাহায্য করছে, সেই রহস্যে ভেদ করতে থাকে পুলিশ। তো শেষ পর্যন্ত কি হয়েছিল আর কেনই বা লোকটি এমন করছিল সেটাই দেখানো হবে আজকের মুভিতে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি আরিয়ান। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে উপস্থাপিকা নায়নাকে দেখানো হয়, যাকে তার বস বলছিল সেই এই কাজটা করতে পারবে। আসলে নায়নাকে ফিল্ম স্টার কৈলাসের একটি ইন্টারভিউ নিতে হবে, কিন্তু নায়না তাকে একেবারেই পছন্দ করত না। এই জন্যই সে এই কাজটি করতে নিষেধ করছিল, কিন্তু তার বস তাকে বোঝায় যে তাকে এটা করতে হবে, সে ছাড়া আর কেউ এই কাজটা করার মতো নেই। তাই বসের কথায় বাধ্য হয়ে নায়না এতে রাজি হয়ে যায়। এরপরেই আলাগার নামের মধ্যবয়স্ক একজন লোককে দেখানো হয়, যে তার বাড়িতে নিজেই নিজের কাজগুলো করছিল আর খাবার দাবার খেয়ে রেডি হয়ে সে বের হয়ে যায় কোথাও যাওয়ার জন্য। আর অবাক করার একটা বিষয় হচ্ছে, আলাগার বাসা থেকে আসার সময় গেটের বাইরেই তার চাবিটা ছুঁড়ে ফেলে রেখে আসে। এরপরেই দেখা যায় সে টকশোটা শুরু হতে সন্ধ্যা ৭টায়। আর টকশোটা সেই শহরে বেশ জনপ্রিয় ছিল, কারণ সেই টকশোটা দেখার জন্যই অনেককেই দেখা যায় টিভির সামনে বসে পড়তে। টকশো শুরু হতেই নায়না কৈলাসকে জিজ্ঞেস করে তার বর্তমান মুভি সম্পর্কে। আর এরপরেই নায়নার যেহেতু কৈলাসকে ভালো লাগেনি, তাই সে তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, যেগুলো কৈলাসের নেগেটিভ দিক। আর সেগুলো নিয়ে কৈলাসও একটু বিরক্ত হয় এবং খোঁচা মেরে উত্তর দিতে থাকে। আর একটা সময় নায়না কৈলাসকে বলতে থাকে তার নামে একটা ফ্রড বা জালিয়াতির কেস রয়েছে, সেটা সম্পর্কে বলতে। এতে কৈলাস একটু রেগে যায় আর সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই সেখানে থাকা পাবলিকদের মধ্যে একজন বলে ওঠে, নায়না যা বলছে সত্যি বলছে, আমরা এই প্রশ্নের উত্তর চাই। সে সেই ফ্রড এবং জালিয়াতি সম্পর্কে কৈলাসকে আরও কিছু প্রশ্ন করে। কৈলাস অসহায়ভাবে নায়নার দিকে তাকিয়ে বলে, টকশোর ভেতরে এগুলো কি শুরু হচ্ছে? নায়না সুযোগ বুঝে কৈলাসকে ফাঁসিয়ে দেয় আর বলে, আপনি পাবলিকের স্টার আর পাবলিকই আপনার কাছে জানতে চাইছে, আপনার এটা বলা উচিত। একটা সময় দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, আলাগার। আলাগার দেখা যায় দর্শকদের সিট থেকে সেই টকশোর ভেতরে চলে আসে। নায়নার বস তাকে আলাগারকে সামলাতে বলছিল, সেই কথা মতো নায়না আলাগারকে দর্শকের সারিতে যেয়ে বসতে বলে, কিন্তু আলাগার কোনো কথাই শুনে না, বরং একের পর এক কৈলাসকে কথা বলেই যাচ্ছিল যে কৈলাস যে একটা ফ্রড, সে দিনের পর দিন মানুষ ঠকাচ্ছে, কিন্তু তারপরও মানুষ তাকে পছন্দ করেই যাচ্ছে, এই ধরনের কথা। একটা সময় কৈলাস প্রচণ্ড রেগে যায় এবং সে টকশো ছেড়ে তখনই চলে যেতে যাবে। ঠিক তখনই আলাগার গান বের করে এবং কৈলাসের দিকে তাক করে তাকে সেখানেই বসতে বলে। গান দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু কৈলাস ভয় পায় না। কৈলাস বরং সেখান থেকে চলে যেতেই যাবে, ঠিক ওই সময়টাতে আলাগার কৈলাসকে গুলি করে বসে। আর এটা দেখে সবাই হতবাক হয়ে যায়, নায়না চমকে ওঠে। কিন্তু পরক্ষণেই দেখা যায় আলাগার কৈলাসকে মারেনি, বরং তার পায়ে গুলি করেছিল, যার ফলে কৈলাস আহত হয়ে সেখানেই বসে পড়েছিল। এদিকে আলাগার সেখানকার থাকা সবাইকে এবং নায়নাকে বলছিল, লাইভটা কোনোভাবেই বন্ধ হওয়া যাবে না, লাইভটা সচল রাখতে হবে। যেহেতু আলাগারের হাতে গান ছিল আর সবাই আলাগারের হাতে জিম্মি ছিল, তাই তারা লাইভটা চালু রাখতে বাধ্য হয়। অন্যদিকে লাইভে যারা এইসব, তারাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যাচ্ছিল। নায়না এরপরেই আলাগারকে বলে, কৈলাসের পা থেকে রক্ত পড়ছে, ওকে ডক্টর দেখানো দরকার। তখনই আলাগার বলে, কৈলাসের মতো আবর্জনা এই সমাজ থেকে দূর হওয়াই ভালো। কিন্তু তারপরও সে কৈলাসকে তার পকেটে থাকা একটি রুমাল দেয় এবং ক্ষত স্থানটা বেঁধে নিতে বলে। আলাগার নায়নাকে বলে, তোমরা এখানে চালাকি করার চেষ্টা করো না, আমি এখানে আসার আগেই সব কয়টা দরজা একেবারে বাইরে থেকে লক করে দিয়েছি, তাই এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না। আর যদি পুলিশ মিলিটারি কেউ এখানে আসার চেষ্টা করে, আমি একে একে সবাইকে মেরে ফেলবো। আমার কিছু কথা আছে যেটা সবাইকে শুনতে হবে। এদিকে পুলিশ মিডিয়া সবাই এতক্ষণে সেখানে চলে এসেছিল। হায়ার অফিসার পুলিশ অফিসার কবিরকে কল করে এবং সিচুয়েশনটা খুব ভালো করে হ্যান্ডেল করতে বলে, আর বলে যে করেই হোক তাদেরকে সবাইকে জীবিত বাঁচানোর জন্য। ভেতরে যারা জিম্মি রয়েছে
একজন লোকও যেন মারা না যায়। সেখানকারই একজন স্টাফের সাথে পুলিশ অফিসার গভীর জিজ্ঞাসাবাদ করে আর বলে কিভাবে দর্শক সারির একজন লোক ভেতরে গান নিয়ে প্রবেশ করলো। আপনারা কি চেকিং করে ঢোকাননি? সেই লোকটা বলে, আমরা অনেক চেক করেই তারপরে ঢুকিয়েছিলাম। কিভাবে সে গানটা নিয়ে ভেতরে ঢুকে গিয়েছে সেটা আমরা আসলেই বলতে পারবো না। এদিকে টিভিতে এইসব কিছু দেখার পরে একটা ছেলে অনেক ভয় পেয়ে যায় আর সে দ্রুত কোথাও যেতে থাকে। অন্য আরো একটি ছেলে নিজের বাসায় আসে আর এরপরে কাউকে খুঁজে না পেয়ে অন্য একজন লোককে কল করে আর বলে আমাদের সামনে বিপদ হতে চলেছে। তারাও সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এই লোকগুলোর সাথে আলাগারের কি সম্পর্ক সেটা একটু পরেই জানা যাবে। এদিকে আলাগার সেখান দিয়ে সবাইকে বলে দিয়েছিল তার হাতে 1 ঘন্টার সময় রয়েছে আর 1 ঘন্টা পর এখানে আরিয়ান নামের একজন লোক মারা যাবে। কথাটা শুনে সবাই চমকে ওঠে, কিন্তু তারা হতবাক হচ্ছিল এটা ভেবে কারণ দর্শক সারিতে সেখানে থাকা কারোর নামই আরিয়ান ছিল না, এমনকি সেখানে কাজ করা কোন স্টাফের নামও আরিয়ান ছিল না। তাহলে আরিয়ানটা ছিল কার নাম? এদিকে নায়নার বস তাকে মাইক্রোফোনের মধ্যে লুকিয়ে বলছিল যে কোনোভাবে আলাগারকে ব্যস্ত রাখার জন্য পুলিশ তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। এদিকে আলাগার নায়নাকে 5 থেকে 6টা বইয়ের নাম বলে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি এগুলো পড়েছ? নায়না বলে না, আমি এইসব বইয়ের ব্যাপারে কখনো শুনিনি। আপনি কি একজন লেখক? আলাগার বলে হ্যাঁ, একজন অসফল লেখক। আমি গত 10 বছরে আমার অভিজ্ঞতা দিয়ে 5 থেকে 6টি বই লিখেছি, কিন্তু পাবলিশাররা 5 থেকে 10 মিনিট সেই বইগুলো পড়েই আমার অভিজ্ঞতাকে বাজে বলে দিল। বলল আমার লেখার ভেতরে নাকি কোনো ক্রিয়েটিভিটি নেই, অথচ এই অভিজ্ঞতা, রিসার্চ, ট্রাভেল সবকিছু অর্জন করতে আমার 10টা বছর সময় লেগে গেছে। এরপরে আলাগার নায়নাকে জিজ্ঞেস করে তোমার ফোন কোথায়? নায়না বলে ইন্টারভিউ নেয়ার সময় ফোন অফ করে রাখতে হয়। এরপরেই আলাগার নায়নার ফোনটা নিয়ে সুইচ অন করে। তখনই পুলিশের কল চলে আসে। আলাগার ফোনটা রিসিভ করতেই পুলিশ তাকে জিজ্ঞেস করে যে তার ডিমান্ড কি, কিন্তু আলাগার কোনো কিছু না বলে ফোনটা কেটে দেয়। নায়না তাকে বলে আপনার ডিমান্ড কি সেটা পুলিশকে বলা উচিত, কিন্তু আপনি ফোনটা কেটে কেন দিলেন? আপনি কি কোনো পাবলিসিটি স্টান্ট করছেন? তখন আলাগার বলে আমি চেয়েছিলাম আমি অনেক কষ্ট করে যে বইগুলো লিখেছি সেগুলো সবাই পড়ুক, সেগুলোর প্রশংসা করুক, কিন্তু সেটা কেউ করেনি। আর এই জন্য এখন আমি এমন একটা বই লিখব যার ভেতরে তোমরা সবাই থাকবে, আর এটা এমন একটা বই হবে যেটা পুরো দুনিয়া মনে রাখবে। এটা হবে একটা পারফেক্ট ক্রাইম স্টোরি। আজ থেকে শুরু হবে একটা পারফেক্ট সিরিয়াল কিলিং এর মিশন। আজ থেকে প্রত্যেকদিন সন্ধ্যায় একটা করে মার্ডার হবে, আর আমি এভাবে 5 জনকে খুন করব। আর খুন করার 1 ঘন্টা আগে আমি তাদের নাম বলে দেব। পুলিশের যদি অনেক বেশি বুদ্ধি এবং সাহস থাকে তাহলে তাদেরকে বাঁচিয়ে দেখাক, কিন্তু আমি জানি পুলিশ তাদের বাঁচাতে পারবে না। নায়না সবকিছু শোনার পরে বলে এটাই তোমার পারফেক্ট ক্রাইম স্টোরি? এটা তো খুবই বাজে। আমার মনে হয় যেসব পাবলিশাররা তোমার বই প্রকাশ করেনি তারা খুবই ভালো কাজ করেছে, কারণ তুমি যেটা বলেছ সেটা খুবই সাধারণ একটা ঘটনা। এমন অনেক ঘটনা বা স্টোরি রয়েছে, তোমার গল্পের নতুনত্ব কি আছে? কথা শুনে আলাগার হাসতে থাকে। নায়না বলে আপনি পাগল হয়ে গেছেন, আপনি পুলিশের কাছে সারেন্ডার করুন, আপনার 4 থেকে 5 বছরের জেল হবে। এই সময়টাতে আপনি খুব সুন্দর করে জেলে বসে বই লিখতে পারবেন। এদিকে কবিরকে দেখা যায় সে সন্তর্পণে ভেতরে একটা টিমকে নিয়ে ঢুকে গেছে এবং দরজা ভাঙার চেষ্টা করছে। এদিকে স্টুডিওর ডিরেক্টর সেখানে থাকা সকল দর্শক এবং স্টাফদের নাম চেক করে, কিন্তু কারোর নামই আরিয়ান ছিল না। আর এই কথাটাই সে নায়নাকে বলে। নায়না বলে আপনি বললেন যে একজন লোক 1 ঘন্টা পরে মারা যাবে, তাহলে সেই একজন লোক মানে আরিয়ানটা কে? এখানে তো কেউ আরিয়ান নেই, আর আপনার নামও আলাগার, তাহলে আরিয়ানটা কে? আলাগার বলে আমারই আরেক নাম আরিয়ান। এটা শুনে অবাক হয়ে যায় নায়না, বলে তুমি 5 দিনে 5 জনকে খুন করবে, আর তুমি যদি 1 ঘন্টা পরে মারা যাও তাহলে তুমি খুন করবে কি করে? তখনই আলাগার হাসতে থাকে, বলে কি মাথা ঘুরে গেল তো? এটাই হচ্ছে আমার গল্পের নতুনত্ব, আর তুমি এই গল্পের সাক্ষী থাকবে। পুরো বিষয়টা সবাইকে বিস্তারিতভাবে বলবে। আমি এই গল্পের ভিলেন, কিন্তু এই গল্পের হিরোও আসবে খুব শীঘ্রই, কিন্তু সেও এই গল্পকে থামাতে পারবে না, কিছুই করতে পারবে না। এরপর আলাগার উঠে দাঁড়িয়ে বলে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শুরু হচ্ছে আমার পারফেক্ট ক্রাইম স্টোরিজ। আর এরপরে সে নিজের মাথায় গান রেখে সুইসাইড করে। এদিকে কবিরও ঠিক ওই সময়টাতে দরজা ভেঙে স্টুডিওতে ঢুকে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, আলাগার মারা গেছে। এদিকে পুলিশ কমিশনার আরও একটা মিটিং ডাকে। সেখানে পুলিশ অফিসার ববি বলে স্যার, একদিক থেকে এই কেসটা ক্লোজ হয়ে গেছে, আলাগার মারা গেছে, কিন্তু আলাগার যেটা বলেছে সেটা সত্যি ঘটবে কিনা সেটা আমরা জানি না, আর ওর কথাটা আমরা একেবারে ফেলেও দিতে পারছি না।
তাই এই কেসটা আমাদের এমন একজন পুলিশ অফিসারকে দিতে হবে যে এই ধরনের কেস আগে হ্যান্ডেল করেছে, অর্থাৎ সিরিয়াল কিলিং এর কেস। তখনই সেখানে পুলিশ অফিসার নাম্বির নাম উঠে আসে, যে রিসেন্টলি একটা সিরিয়াল কিলিং এর কেস হ্যান্ডেল করেছে। এদিকে পুলিশ অফিসার নাম্বিকে দেখা যায় যে সেখানে কিছু গুন্ডাদের সাথে ফাইট করছিল, আর সেই কেসটা মিটমাট করে সে সোজা চলে আসে ফ্যামিলি কোর্টে। আর সেখানে নাম্বির ওয়াইফ অনিতা অপেক্ষা করছিল। সেখানে তারা দুজনেই জজের সামনে যায়। অনিতা জজকে বলে বিবাহের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুই পক্ষেরই চেষ্টা করতে হয়। বিয়ের পরে এই লোকটা আমাকে একটু সময় দেয়নি, সারাদিন শুধু কাজ কাজ কাজ। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। অনেক সময় 7 দিনও হয়ে গেছে, সে আমার খোঁজ পর্যন্ত নেয়নি, বাসায় পর্যন্ত আসেনি। কেসের জন্য সে বাইরে ছিল। আমি ওর সাথে থাকতে চাই না, আমি ওকে ডিভোর্স দিতে চাই। জজ নাম্বিকে বোঝায় যে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুই পক্ষেরই চেষ্টা করতে হয়, না হলে সম্পর্ক টেকানো যায় না। এরপরে জজ তাদের জিজ্ঞেস করে তারা দুজনেই কি একে অপরকে ডিভোর্স দিতে রাজি আছে। অনিতা বলে সে ডিভোর্স দিতে চায়, কিন্তু নাম্বি বলে সে চায় না। অনিতার উকিল তখন জজকে বলে আমার ক্লায়েন্ট অনিতা স্বেচ্ছায় সুন্দরভাবে ডিভোর্স দিতে চাইছে, কিন্তু নাম্বি স্যার সেটা চাইছে না, আর এতে করে আমার ক্লায়েন্ট সাফার করছে। আর এই জন্য নাম্বি স্যারকে খুব দ্রুত এই বিষয়ে যে কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে। জজ তখন তাদের দুজনকেই 3 দিনের সময় দেয়, আর ফলে 3 দিন পরে সে তাদের মতামত আবার জানতে চাইবে। সেখান থেকে বের হওয়ার পরে অনিতার নাম্বির সাথে এই বিষয়ে আবারও কথা বলতে চাইছিল। ঠিক ওই সময়টাতেই নাম্বির হায়ার অফিসার তাকে কল করে এবং অফিসে আসতে বলে। নাম্বি সেখান থেকে অনিতাকে কিছু না বলেই সরাসরি চলে আসে। এরপরে নাম্বি এবং অনিতার আগের ঘটনা দেখানো হয়, যেখানে একটা ক্রাইম সিনে নাম্বি ইনভেস্টিগেশন করতে এসেছিল, আর অনিতা ছিল ফরেন্সিক অফিসার, সেও ক্রাইম সিনে এসেছিল। আর তখনই তাদের প্রথম দেখা এবং সাক্ষাৎ হয়। এরপর একটা পার্টিতে তাদের আবারও দেখা হয়। তারা গল্প করতে শুরু করে, আর এভাবেই তাদের পথ চলা শুরু হয়। তারা ধীরে ধীরে বন্ধু হয়ে যায়, আর বন্ধু থেকে ভালোবাসা। আর এরপরে তারা বিয়েও করে নেয়। বিয়ের 2-1 বছর সংসারটা ভালোই ছিল, কিন্তু এরপরেই নাম্বি একটা সময় কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। কেসের জন্য মাঝে মধ্যে মাসখানেকের মতো তাকে বাইরেও থাকতে হতো, আর সে অনিতাকে একেবারেই সময় দিতে পারছিল না। অনিতাও এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারছিল না, যার ফলে দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করে। নাম্বিও সেই ঝগড়াই করতে থাকে, কারণ নাম্বি বিয়ের আগে অনিতাকে আগেই বলেছিল সে একজন পুলিশ অফিসার, পুরো শহরটা তাকে সামলাতে হয়, তাকে অনেক ব্যস্ত থাকতে হয়। অন্য সবার মতো সে অনিতাকে এত সময় দিতে পারবে না। অনিতাও তাতে রাজি ছিল, কিন্তু এখন তাদের মধ্যে ঝগড়া কোনোভাবেই থামছে না। পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গেলে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও নাম্বি অনিতাকে এখনো অনেক বেশি ভালোবাসে, কিন্তু তাদের কোনো কিছুরই করা ছিল না। দুজনেই দুজনের জায়গা থেকে ঠিক ছিল। এরপরে ঘটনা আবারও বর্তমানে চলে আসে। নাম্বিকে দেখা যায় আলাগারের বাসায় চলে আসে। তার আগেই অন্যান্য অফিসার এবং মিডিয়ার লোকেরা সেখানে চলে আসে। নাম্বি আলাগারের ঘরটা খুব ভালো করে সার্চ করে এবং আশেপাশে আলাগারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। জানা যায় আলাগারের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছিল এবং তার 18 থেকে 19 বছর বয়সী সুরিয়া নামের একটি ছেলে রয়েছে, আর সুরিয়া তার মাসির বাড়িতে থাকে। এরপরেই দেখা যায় পুলিশ সেখানে পুরানো কিছু কাগজপত্র পায়, যেগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল, আর সেটার ভিতরে একটা ডায়েরিও ছিল, যেটা অর্ধেকটাই পড়ে গিয়েছিল। পুলিশ ভেবেছিল ডায়েরিতে হয়তোবা আলাগারের ব্যাপারে কিছু লেখা থাকবে, কিন্তু পুলিশ হতাশ হয়, কারণ ডায়েরিটা একেবারেই খালি ছিল। যাই হোক, পুলিশ সেখান থেকে প্রয়োজনীয় যেসব জিনিসপত্র পায় সেগুলো এভিডেন্স হিসেবে তার সাথে নিয়ে আসে। এরপরেই নাম্বি ন্যানার কাছে চলে আসে। ন্যানা সেদিন যা যা হয়েছিল সবকিছু তাকে খুলে বলে। এছাড়া সে এটাও বলে, আমার মনে হচ্ছে তুমি আলাগারের কাহিনীর হিরো, যে তার এই ঘটনাগুলো থামানোর চেষ্টা করবে। আলাগার এটাই বলেছিল আমাকে। এরপরেই নাম্বি পুলিশ কমিশনার এবং পুলিশ অফিসার ববির সাথে দেখা করে। নাম্বি বলে সে সবকিছু খোঁজ খবর নিয়েছে, আর এই কেসটা খুব দ্রুতই তারা ক্লোজ করে ফেলবে। পুলিশ কমিশনার বলে, কিন্তু আলাগার যে বলেছিল মারা যাওয়ার পরেও সে 5 জন লোককে খুন করবে, সেটা কি করে? আলাগার যাদের মারতে চাইছিল তারা কারা? আলাগার তাদের কিভাবে মারতে চাইছে সেগুলো সবকিছু খুঁজে বের করো। তোমার যত বড় টিম লাগবে আমি তোমাকে দেব, কিন্তু তারপরও এই কেসের আমার রেজাল্ট চাই, কারণ কেসটা পুরো মিডিয়া ছেয়ে গেছে, সাধারণ মানুষের ভেতরে ভয় তৈরি করেছে। আর হ্যাঁ, ইলেকশনের আগে এই ম্যাটারটাকে এখানে শেষ করো। এরপরে সন্ধ্যা 7টা বাজতেই কিছু কিছু জায়গায় আলাগারের একটা ভিডিও প্রকাশ হতে থাকে। রাস্তার পাশে, ট্রাফিক সিগন্যালের পাশে, বড় টিভিতে, নিউজ চ্যানেলে এবং মানুষের মোবাইলে সবাই সেই ভিডিওটা অনেক আগ্রহ নিয়ে দেখতে শুরু করে। সবাই লাইভে দেখেছে আলাগার মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরও তার ভিডিও কি করে প্লে হলো, সে ভিডিওটা কিভাবে সবার সামনে নিয়ে আসলো, সেটা ভেবে সবাই অবাক হচ্ছিল। আলাগার ভিডিওতে বলতে থাকে,
আমাকে এত সহজে ভুলে গেছো? তোমরা হয়তো আমাকে খুব হালকাভাবে নিয়েছো, আর এটাই হচ্ছে তোমাদের বড় ভুল। আমি যেভাবে বলেছিলাম সব ঘটনা ঠিক সেভাবেই হবে। আর প্রথম যে ব্যক্তি মারা যাবে 1 ঘন্টা পরে তার নাম অশোক। ভিডিওটা সেখানেই শেষ হয়ে যায়। ভিডিও শেষ হতেই শহরের ভেতরে একটা উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশও দেখছিল ভিডিওটা। পুলিশ ভাবতে থাকে এখন 1 ঘন্টার ভেতরে অশোক নামের কয়জনকে তারা খুঁজে বের করবে। শহরে তো হাজারো অশোককে পাওয়া যাবে, কিন্তু আলাগার কার কথা বলছে সেটা তারা কিভাবে বুঝবে? তারপরেও পুলিশ ইনভেস্টিগেশন করতে শুরু করে। এদিকে থানার সামনে সেই শহরের আশেপাশে যতজন অশোক নামের লোক ছিল তারা এসে সিকিউরিটি চাইতে থাকে। অন্যদিকে শহরের সবাইকে বলা হয় যাদের নাম অশোক তারা যেন নিরাপদে থাকে। এরপরে মিনিস্টারের বাসায় দেখানো হয়। পুলিশ কমিশনার এবং পুলিশ অফিসার নাম্বি সেখানেই ছিল। আসলে মিনিস্টারের নামও ছিল অশোক। মিনিস্টার ভয় পেয়ে গিয়েছিল। মিনিস্টার পুলিশ কমিশনারকে বলে, যে করে হোক তোমাদের আমাকে বাঁচাতে হবে। আমি যদি একবার খুন হয়ে যাই পুরো শহরে হইচই পড়ে যাবে, ভীতিকর অবস্থার সৃষ্টি হবে। মানুষের দায়িত্ব পালন করার নেতাই যদি খুন হয়ে যায় তাহলে মানুষের আমাদের আইন ব্যবস্থার ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। এদিকে পুলিশ অফিসার ববিও সেখানে ছিল। নাম্বি ববির সাথে কথা বলতে থাকে। নাম্বি বলে, আমার মনে হয় না আলেগার মিনিস্টার অশোককে টার্গেট করবে। আর এটা আলাগারের আগে থেকে রেকর্ড করা একটা ভিডিও ছিল যেটা সে স্ক্যাডুলের মাধ্যমে পাবলিশ করেছে। এই যা সে যদি মিনিস্টার অশোককে খুন করতে চাইতো নিশ্চয়ই পাবলিকলি সে বলে বেড়াতো না। এরপরেই একজন বৃদ্ধ লোককে ঘুরিয়ে ঘুরিয়ে কোথাও যেতে দেখা যায়। একটু পরেই সে একটি ফোন বুথে যায় এবং ফোন করে তার বাসায়, যেখানে তার ছেলে এবং ছেলের বউ বসে খাবার খাচ্ছিল। ফোনটা বাজতেই তারা ঘড়ির দিকে তাকায়, দেখে 8টা বাজে। আর এরপরেই তারা আবারও খেতে শুরু করে। অর্থাৎ সেই ফোন যে বাজছিল সেটা তারা একেবারে ইগনোর করে। কয়েকবার রিং বাজতেই সেখানে দৌড়ে সেই লোকটার নাতনি চলে আসে। আসলে সেই লোকটা এই সময় তার নাতনির সাথে দেওয়ার জন্য কল করে। মেয়েটিও তার দাদার সাথে কথা বলতে পেরে অনেক খুশি ছিল। সে দাদা বলে, আর লোকটাও যখন তার নাতনির নাম ধরে ডাকে ঠিক তখনই সেই ফোন বুথটা ব্লাস্ট হয়ে যায়। ফোন বুথে থাকা সে বৃদ্ধ লোকটি মারা যায়, আর তার নামই ছিল অশোক। সাথে সাথে ঘটনাস্থলে মিডিয়া এবং পুলিশের লোক চলে আসে। নাম্বিও সেখানে এসে পুরো ক্রাইম সিনটা দেখে। সেখানে আসার পরে ইনভেস্টিগেশন করে নাম্বি জানতে পারে এই ঘটনার জন্য ব্যবহার করা হয়েছে সেলফ অ্যাকশন এক্সপ্লোশন। নাম্বি তখনই বুঝতে পারে আলাগার যেটা বলেছে সবকিছুই হতে চলেছে। এই জন্য সে সাথে সাথে পুলিশদের অর্ডার দেয় আলাগার এবং এই অশোকের মধ্যে সম্পর্কটা কি সেটা খুঁজে বের করার জন্য। এছাড়া এই এক্সপ্লোসিভ ডিভাইস কোথা থেকে সরবরাহ করেছে সেটাও খুঁজে বের করো। এছাড়া নাম্বি আরও একটা কথা বলে, আজকালকার যুগে কে ফোন বত ইউজ করে? সবার কাছেই কোনো না কোনো মোবাইল রয়েছে। এই লোকটা ফোনে কথা বলার জন্য এখানে কেন এসেছিল? এই লোকটার ব্যাকগ্রাউন্ড কি? সবকিছু চেক করো। এদিকে দেখা যায় আলাগারের কথা মতো আলাগার প্রথম দিন মারা গিয়েছিল। দ্বিতীয় দিন সে অশোককে মারে। আর এরপরেই দেখানো হয় তৃতীয় দিনের ঘটনা, যেখানে আলাগারের ছেলে অর্থাৎ সেই সুরিয়া বাস দিয়ে কোথাও যাচ্ছিল। সে বাস থেকে নেমে লুকিয়ে কোথাও যেতে চাইছিল। ঠিক ওই সময়টাতে তার সামনে পুলিশ আসে এবং তাকে ধরে ফেলে। এদিকে দেখা যায় অশোক যেখানে থাকতো সেখানে পুলিশ এবং নাম্বি চলে আসে। তারা পুরো রুমটা ভালো করে সার্চ করে। আর তখনই তারা দেখতে পায় অশোক আসলে আর্মিতে জয়েন করেছিল। আর আর্মি থেকে 4 বছর আগেই সে অবসরে গেছে। আর্মিতে অশোক অনেক পারদর্শিতার সাথে যুদ্ধ করে। সেখানে সে মেডেলও জিতে। কিন্তু একটি যুদ্ধে আঘাতে সে একটি তার পা হারিয়ে ফেলে এবং নকল পা দিয়েই সে হাঁটত। কিন্তু অবসরের পরে তার ছেলে এবং ছেলের বউ তাকে একেবারেই অবহেলা করত। এমনকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। যার ফলে অশোক ছোটখাটো একটি গার্ডের চাকরি করত এবং ছোট্ট এই বাসাটাতে একাই থাকত। এরপরেই নাম্বি চলে আসে পুলিশ কমিশনারের কাছে এবং সে যা যা জানতে পেরেছে সবকিছু বলে। নাম্বি বলে সেই ফোন বুথটা ব্লাস্ট করার জন্য সেলফ অ্যাকশন এক্সপ্লোসিভ বোম রাখা হয়েছিল। পুলিশ কমিশনার জিজ্ঞেস করে আলাগার এই ভিডিওটা কোথা থেকে পাবলিশ করছে। নাম্বি বলে আসলে সে প্লে সার্ভার হ্যাক করে নিয়েছিল। আলাগার শুধুমাত্র একজন সাধারণ রাইটারই নয়, বরং সে একজন টেক এক্সপার্ট, বলতে পারেন হ্যাকার। আসলে আলাগার আমাদের সার্ভার ব্যবহার করে সেটা হ্যাক করেই এসব কিছু করছে। সে আগে থেকেই ভিডিওগুলো পাবলিশ করে একটা নির্দিষ্ট সময় প্লে হবার জন্য টাইম সেট করে দিয়েছিল। আর মানুষের মোবাইলে যাতে ভিডিওটা প্লে হয় এজন্য আলাগার পুলিশের ডেটাবেস ব্যবহার করেছিল। পুলিশ কমিশনার জিজ্ঞেস করে আলাগার মারা যাবার পরে এইসব লোকদের মারার জন্য আলাগার কি কেউ সাহায্য করছে? নাম্বি বলে, আমরা তার ছেলেকে ধরেছি, ওর নাম সুরিয়া। আর সুরিয়া আমাদের বলেছে ওর বাবা গত কয়েক বছর ধরে অদ্ভুত আচরণ করছিল। আসলে সুরিয়ার সাথে আলাগারের তেমন জমত না। এরপরে সুরিয়ার মা যখন মারা যায় সুরিয়া তখন তার মাসির কাছে যেয়ে থাকতে শুরু করে। আর সুরিয়া বলেছে
তার বাবার এই প্ল্যানের সাথে সে একেবারেই জড়িত নয়, সে এর কিছুই জানত না। নাম্বি আরও বলে, অশোক নামের যে বৃদ্ধ লোকটা মারা গেছে, আমি তার ছেলে এবং তার ছেলের বউকেও জিজ্ঞাসাবাদ করেছি তারা কি আলাগার নামের কাউকে চিনত কিনা, কিন্তু তারা বলেছে তারা আলাগার নামের কাউকে কখনোই চিনত না। কিন্তু তারপরও নাম্বি তাদের জিজ্ঞাসাবাদের নামে সারাদিন থানায় বসিয়েছিল। আসলে এটা তাদের একরকম শাস্তি দেওয়া হয়েছিল, কারণ নাম্বি জানতে পেরেছিল অশোকের ছেলে এবং তার ছেলের বউ নিজের বাবাকেই ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। নাম্বি কমিশনারকে আরও বলতে থাকে, আলাগার এবং অশোক দুজনেই বৃদ্ধ এবং জীবনে ব্যর্থ লোক, যারা জীবনে ভালো কিছু করতে চেয়েও করতে পারেনি, আর শেষ বেলাতে তাদের পরিবারের কাছে অবহেলার শিকার হয়েছে। হয়তোবা আলাগার এই প্যাটার্নই মানুষদের মারবে, তার মতো যারা অসহায় রয়েছে, জীবনে অবহেলিত রয়েছে, হয়তোবা সে তাদেরই খুন করার চেষ্টা করছে। আসলে আলাগার চেয়েছিল সমাজে এসব অবহেলার শিকার না হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। এটাই হয়তোবা আলাগারের ফিলসফি ছিল, তাই তার নেক্সট টার্গেট এমন কেউই হতে পারে। এদিকে নায়নার হঠাৎ করেই মনে পড়ে আলাগার মারা যাবার আগে তার সামনেই বলেছিল তার লেখা বই আরিয়ান খুবই ফেমাস হবে। নায়নার মনে হতে থাকে আলাগারের এই সিরিয়াল কিলিংয়ের কেসটা হয়তো তার বইয়েই লেখা থাকবে। এই জন্য সে এটা নাম্বিকে জানায়, আর নাম্বি পাবলিশারের কাছে যায়, কিন্তু সেখানে যে সে জানতে পারে এই বইটা এখন পর্যন্ত পাবলিশই হয়নি। পাবলিশার বলে আলাগারের এই বইটার ব্যাপারে সেও জানে, কিন্তু আলাগার মারা যাওয়ার পরে এই বইটার মালিকানা সত্ত্ব কার কাছে যাবে সেটা সে জানে না। যদিও আলাগার তাকে একবার বলেছিল একদিন উকিল এসে এই সবকিছু বলে দেবে যে বইটা কিভাবে কি করতে হবে। নাম্বি এরপরে সেখান থেকে একজন সাইকাট্রিস্ট ডক্টরের কাছে আসে, আসলে আলাগারের সাইকোলজিটা কি সেটা বোঝার জন্য। কিন্তু ডক্টর তাকে বলে আলাগার সাইকোলজির সব রুলস ব্রেক করে ফেলেছে, কারণ মারা যাবার আগে এবং পরে, এছাড়া আলাগার মারা যাবার পরে খুনের প্যাটার্নটা যেভাবে করেছে সেগুলো দেখে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে আবারও সেদিন সন্ধ্যা হয়, সন্ধ্যা 7টা। শহরের মানুষ যে যার মতো টিভি দেখছিল অনুষ্ঠানে, ঠিক সেই সময়টাতে হঠাৎ করেই আবারও সবার সামনে আলাগারের ভিডিও চলে আসে। আলাগার বলতে থাকে, আজকের আমার উপন্যাসের চরিত্রের নামটি হচ্ছে রাজিয়া, অর্থাৎ রাজিয়া 1 ঘন্টা পর মারা যাবে। এই ভিডিওটা পুলিশ কমিশনার এবং নাম্বিও দেখছিল। পুলিশ কমিশনার নাম্বিকে বলতে থাকে, এবারও যদি কেউ খুন হয় তাহলে পুরো শহরে হইচই পড়ে যাবে, মানুষ পুলিশের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, একসময় সবাই আমাদেরই দোষী সাব্যস্ত করবে, আর এই জন্য এখনই কাজে লেগে পড়ো, যে করেই হোক এই মার্ডারটা আমাদের থামাতেই হবে, আর এই রাজিয়াকে খুঁজে বের করো। এরপরেই দেখা যায় একটা নাচের প্রোগ্রাম, যেখানে ভারতনাট্যম নাচের অনুষ্ঠান হবে। এদিকে পুলিশ তাদের ডেটাবেস থেকে রাজিয়া নামে যেসব বৃদ্ধ মহিলারা রয়েছে তাদের সবাইকে খুঁজে বের করে এবং তাদের বাসায় যেয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। অন্যদিকে দেখা যায় একটি মেয়েকে সুন্দর করে সেজেগুজে স্টেজে যেতে দেখা যায়, আর সেখানে সে নাচ পরিবেশন করে। কিন্তু দেখা যায় একটা সময় নাচতে নাচতে তার নাক গলিয়ে রক্ত পড়তে থাকে, আর একটা সময় সেখানেই মারা যায়। আর জানা যায় এই মেয়েটির নামই ছিল রাজিয়া। নাম্বি এবারও হতাশ হয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরেছিল তার থিওরিটা একেবারেই ভুল ছিল। সে আসলে আলাগারের ফিলোসফি বা প্যাটার্নটা ধরতেই পারেনি। পরদিনই যখন রাজিয়ার পোস্টমর্টম করা হয় তখন ডক্টর জানায় রাজিয়ার শরীরে সাইনাইড পাওয়া গেছে। পোস্টমর্টম থেকে আরও জানা যায় রাজিয়া যে মেকআপ কিট ইউজ করেছিল সেটার ভেতরেই সাইনাইড মেশানো ছিল, আর সেটা থেকেই সাইনাইড তার শরীরে প্রবেশ করে এবং সে মারা যায়। এরপরে পুলিশ ইনভেস্টিগেশন করতে থাকে এই রাজিয়ার ব্যাপারে, কে এই রাজিয়া, তার ব্যাকগ্রাউন্ড স্টোরি কি, তার সাথে আলাগারের কোনো কানেকশন ছিল কিনা, অথবা আলাগারি কি তাকে মেরেছে, না অন্য কেউ রাজিয়াকে পয়জন দিয়ে মেরেছে। সেখান থেকে তারা জানতে পারে রাজিয়া একটি মুসলিম পরিবারের মেয়ে, কিন্তু মুসলিম হওয়া সত্ত্বেও সে ভারতনাট্যম নাচে অনেক বেশি পারদর্শী। এছাড়া সে এই নাচটা ছোট ছোট মেয়েদেরও শেখাতো, আর এটা নিয়েই পাড়ার অনেক লোকের অভিযোগ ছিল, কারণ রাজিয়া মুসলিম হওয়া সত্ত্বেও কেন এই নাচ নিয়ে এত কাজ করছে এটাই ছিল তাদের সমস্যা। তারা বাড়ি বয়ে কয়েকবার এসে রাজিয়াকে অপমানও করে গেছে। শুধু তাই নয়, বরং তারা রাজিয়ার মুখে কালি মেরেও এর বিরোধিতা করেছিল। রাজিয়াকে উঠতে বসতে তার আশেপাশের লোকজনরা সবাই কথা শোনাতো, আর এই বিষয়টা নিয়ে একেবারেই হতাশ ছিল রাজিয়া। কিন্তু তারপরও এসব কিছু উপেক্ষা করে সে কোনোভাবে এই নাচটা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এখন হঠাৎ করে এই পয়জনের কারণে রাজিয়া মারা যায়। নাম্বিয়া তার পুলিশ অফিসারদের বলে, যখনই আমরা আলাগারের ভিডিও থেকে সেই ভিকটিমের নাম পাবো, সাথে সাথে পুলিশ ডেটাবেস থেকে সেই সব নাম সিলেক্ট করে তাদের বাসায় চলে যাব। আর এখন আর কোনো এজ লিমিটেশন নেই, কারণ রাজিয়া খুবই ইয়াং একটি মেয়ে ছিল,
আর আলাগারের লিস্টে সেও ছিল, তাই আমাদের আরও সাবধান হতে হবে। আর এরপরেই নাম্বির সাইবার টিম একটা সিস্টেম তৈরি করে ফেলে, যেখানে নাম সার্চ করলেই তাদের একটা লিস্ট চলে আসবে, তাদের ডেটাবেস, ঠিকানা সবকিছু চলে আসবে, এমনকি তাদের মোবাইলে সতর্কমূলক এসএমএসও চলে যাবে। এরপরেই একজন অফিসার নাম্বিকে কল করে আর বলে কার্নান এবং বালি সমুদ্রের আশেপাশের এরিয়াটাকে কন্ট্রোল করে এবং তারা অনেক ধরনের ইলিগেল বিজনেসও করে। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন, না হয়তো ওরা সমুদ্রের মাঝে পালিয়ে যাবে। আসলে এই কার্নান আর বালির সাথেই আলাগারের একটা সম্পর্ক ছিল, তাদের কাছ থেকেই বোমের সরঞ্জাম কিনেছিল আলাগার, এমনটাই প্রমাণ পেয়েছে নাম্বি এবং তার টিম। নাম্বি এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে আসে। কার্নান নাম্বিকে দেখার সাথে সাথেই ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। একটা সময় নিজেদের লোকেদের কাছে চলে আসে, সেই লোকগুলো নাম্বির ওপরে হামলা করে বসে, কিন্তু নাম্বি থেমে থাকার পাত্র নয়। সেই লোকগুলোর হাড় মাংস এক করে সে কারণকে মারধর করতে থাকে, আর মার খেয়ে একটা সময় সে স্বীকার করে নেয়, হ্যাঁ, আলাগার তার কাছ থেকে বোমের সরঞ্জাম এমনকি সাইনাইডও কিনেছিল। আর কারণ এটাও বলে সাইনাইড সবাই কিনতে পারে না, কিন্তু আলাগার তাকে অনেক টাকা দিয়েছিল, যার ফলে সে তাকে সাইনাইড দিয়ে দিয়েছিল। আর এই জন্যই কার্নান এবং বালি প্রথম দিন টিভিতে আলাগারের সেই অনুষ্ঠানটা দেখার পরে তারা আন্ডারগ্রাউন্ড হয়ে গিয়েছিল ভয়ে। এরপরে দেখা যায় সেই দিন বিকেল ৫টায় হঠাৎ করে সবার মোবাইলে কোথাও থেকে মেসেজ আসতে শুরু করে। মেসেজটা ওপেন করলে সেখানে একটা ভিডিও দেখা যায়, যেখানে আবারও ছিল আলাগার। আর আলাগার বলছিল, আমার উপন্যাসের পরের চরিত্রের নাম যুবরাজ। আর পুলিশ সাথে সাথে তাদের সাইবার ডিপার্টমেন্টে এবং ডেটাবেসে যুবরাজ নামের সবাইকে খুঁজে বের করতে থাকে। এছাড়া শহরের মানুষজনও যুবরাজ নামের তাদের বন্ধুবান্ধবদের বা আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ করতে শুরু করে। পুলিশ তাদের ডেটাবেসে যতজন যুবরাজ নামের লোককে খুঁজে পায় তাদেরকে ধরে নিয়ে আসে থানায়, এবং থানার ভেতরে তাদের সেফভাবে রাখতে শুরু করে। আর এটা করতে করতে কয়েক ঘন্টা সময় কেটে যায়। নাম্বি খেয়াল করে কিন্তু এখনো কেউ যুবরাজ নামের মারা যায়নি। তখনই নাম্বি এবং তার টিম ভাবতে থাকে, হয়তোবা এবার আলাগারের প্ল্যান ফেল হয়ে গেছে, যার ফলে নাম্বি টিমের অফিসার নাম্বিকে বলে, স্যার, এবার আপনি একটু রেস্ট করে নিন। কারণ নাম্বি গত ৪ দিন ধরে একটানা কাজ করে যাচ্ছিল, আর নাম্বি অনেক টায়ার্ড ছিল, এই জন্য সেও বাড়ি আসতে থাকে বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু নাম্বির মাথায় এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরদিনই দেখা যায় সমুদ্রের মাঝে দুইজন ড্রাইভার সমুদ্রে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরেই নাম্বির কাছে একটা ইনফরমেশন আসে। নাম্বির সাথে সাথে সেইখানে চলে যায়, আর লোকেশনে যাওয়ার পরে নাম্বি জানতে পারে সেখানে যুবরাজ নামের একজন লোকের মৃত্যু হয়েছে। আসলে সমুদ্রে যে দুইজন ঝাঁপ দিয়েছিল তাদের মধ্যে একজন ছিল যুবরাজ, আর যে মারা গেছে। ফরেনসিক ডিপার্টমেন্টের লোক এসে সেখানে পুরোটা যাচাই বাছাই করে, এবং সেখান থেকে একজন অফিসার নাম্বিকে জানায় যুবরাজের অক্সিজেন সিলিন্ডার নিয়ে কেউ ছেড়ছাড় করেছে। আসলে নর্মালি যে অক্সিজেন সিলিন্ডারগুলো থাকে সেটার ভেতরে ২০ থেকে ৩০% নাইট্রোজেন থাকে, কিন্তু এই গ্যাস সিলিন্ডারে 100% অক্সিজেন ছিল। আমরা খোলা বাতাসে যখন শ্বাস নেই সেই বাতাসের ভেতরে অক্সিজেন এবং নাইট্রোজেন মিক্স থাকে, যার ফলে এটা আমাদের জন্য স্বাভাবিকভাবে কাজ করে। আসলে শরীরের জন্য শতভাগ অক্সিজেন একেবারেই ভালো নয়। যুবরাজ যখন সমুদ্রে ডাইভ দেয় তখন তার শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, আর একটা সময় সে অক্সিজেন মাস্ক হয়তোবা খুলে ফেলেছিল, এই জন্যই তার মৃত্যুটা হয়েছিল। নাম্বি বুঝতে পারে সে আবারও ব্যর্থ হয়েছে, আর আলাগার তার কিলিং মিশন এখনও জারি করে রেখেছে। এরপরে পুলিশের একটি মিটিং ডাকা হয়, যেখানে নাম্বি বলে, আলাগার যেসব মার্ডারগুলো করছে সেগুলো দেখার পরে আমি একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি। যারা যারাই মারা যাচ্ছে না কেন তাদের একটা রেগুলার রুটিন ছিল। যেমন অশোক প্রতিদিন একই সময় সে ফোন বুকতে যেয়ে সে তার নাতনির সাথে কথা বলতো। অন্যদিকে রাজিয়া সে নির্দিষ্ট সময় ডান্স প্র্যাকটিস করত, এছাড়া বিভিন্ন ফাংশনে সে নৃত্য পরিবেশন করত। অন্যদিকে যুবরাজ সেও একটা নির্দিষ্ট সময়ে সমুদ্রে ডাইভ দিত। আলাগার যখন তার ভিকটিমদের বাছাই করেছিল তখন সে তাদের এই রুটিনগুলো দেখেছিল। সেখানে নাম্বি আরও একটা চমকপ্রদ তথ্য দেয়। নাম্বি বলে আলাগারের মতে তার বিখ্যাত উপন্যাসের নাম হবে আরিয়ান, আর এই আরিয়ান লিখতে যে কয়টা অক্ষর লাগে তার ভিকটিমদের প্রথম অক্ষরগুলো একত্র করলেই এই বইয়ের নাম হয়। যেমন প্রথমে আলাগার, এরপরে অশোক, এরপরে রাজিয়া, আর এরপরে যুবরাজ। আর সেই নাম অনুযায়ী পরের লেটারটা হচ্ছে এ। আর এই শব্দটা আসতেই নাম্বির মনে পড়ে তার স্ত্রী অনিতার কথা, কারণ অনিতার নামও এ দিয়ে শুরু। সে এক মুহূর্ত দেরি না করে অনিতার কাছে চলে যায় এবং তাকে সামনে বসিয়ে সবকিছু খুলে বলে, এবং যা যা হয়েছে তার জন্য অনিতাকে সে সরি বলে। অনিতাও তাকে ক্ষমা করে দেয়, কিন্তু এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। তাদের দুজনের রাস্তায় আলাদা হয়ে গেছে। অনিতা তাকে বলে ২ দিন পরেই সে বাইরে চলে যাবে, আর সেখানে যেয়ে সেখানেই সেটেল হবে। নাম্বিও সেখান থেকে চলে আসে। এরপরেই একজন লয়ারকে দেখানো হয়, আর সেই লয়ার
ফাইলপত্র গোছাতে যে হঠাৎ করেই সেখানে আলাগারের একটা ওকালতনামা পায়, আর সেটা নাম্বিকে ডেকে সে পড়তে শুরু করে, যেখানে আলাগার লিখেছিল সে মারা যাবার পরে তার বই প্রকাশিত হওয়ার পরে সেখান থেকে যেসব প্রফিট আসবে, বইয়ের যে স্বত্বাধিকার রয়েছে সেখান থেকে যত টাকা পাওয়া যাবে সবকিছুই মানুষের কল্যাণে ব্যয় করার জন্য। আর এই জন্য সেই টাকাগুলো সে বিভিন্ন এনজিও এবং সংস্থাকে দান করে গেছে। আর সেই এনজিও সংস্থার নামও রয়েছে সেখানে, যেখানে 7টি এনজিও বা সংস্থার নাম ছিল। এতে নাম্বির একটু সন্দেহ হয় আলাগারের পরের শিকার এই এনজিওগুলোর ভিতরে কোনো লোক নয় তো। নাম্বি ভাবে এটাই একটা ভালো সুযোগ, আমরা আলাগারের থেকে এক পা এগিয়ে থাকতে পারবো। নাম্বির সাথে সাথে থানায় আসার পরে সেই এনজিওর যেসব লোকদের লিস্ট রয়েছিল সেটা বের করে ফেলে, আর সেই লিস্ট থেকে যাদের নাম এ দিয়ে শুরু তাদের আলাদা করে রাখে। আর এর মধ্যে 5টা বেজে যায়, আবারও আলাগারের ভিডিও সবার সামনে চলে আসে। আলাগার বলে পরের চরিত্রের নাম আশা। নাম্বি আর তার টিম সেই তাদের লিস্ট থেকে আশা নামের 4জন মহিলাকে বেছে নেয়, যাদের মধ্যে একজন একটি হসপিটালে 20 বছর ধরে নার্সের জব করত, আর তার হাজবেন্ড সেই হসপিটালেই ওয়ার্ড বয়ের জব করত। কিন্তু 4 বছর আগে হঠাৎ করেই তার হাজবেন্ড গুরুতর একটা রোগে মারা যায়। হাজবেন্ড মারা যাওয়ার পরে আশা একেবারেই ভেঙে পড়ে, আর এরপরে সে আরও ভেঙে পড়ে যখন তার হাজবেন্ড মারা যাওয়ার পরে সেই ইন্স্যুরেন্সের টাকাটা পর্যন্ত পায় না, কারণ সেই কোম্পানির লোকরা সেটা দিতে অস্বীকার করে। শেষ বয়সে আশা তার হাজবেন্ডকে হারিয়ে একা নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকে। নাম্বি এক মুহূর্ত দেরি না করে সেই আশার ঠিকানা বের করে তার কাছে যেতে শুরু করে। এদিকে আশার হাজবেন্ড আজকের এই দিনেই মারা গিয়েছিল, এই জন্য আশা মোমবাতি নিয়ে সমাধিস্থলে যেতে থাকে তার স্বামীর সমাধি পরিদর্শন করতে, যেটা একটা চার্চের পাশে ছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় নাম্বি এবং তার সহকারী সেখানে চলে আসে, কিন্তু তারা আশার ঘরটা তালা দেখতে পায়। প্রতিবেশীদের জিজ্ঞেস করলে সেখানে একজন মহিলা নাম্বিকে বলে সে চার্চে গেছে। নাম্বি এবং সেই পুলিশ অফিসার সাথে সাথে চার্চে চলে আসে। সেখানে আসার পরে নাম্বি দেখতে পায় আশা তার হাজব্যান্ডের সমাধির সামনে ক্যান্ডেল জ্বালিয়ে প্রার্থনা করছে। আশা নাম্বিকে সেখান থেকে নিয়ে আসে আর বলে, আপনার সুরক্ষার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, এখানে যে কোনো বিপদ হতে পারে, আপনি আমাদের সাথে চলুন। নাম্বি আশাকে পুলিশের একটি গাড়িতে পাঠিয়ে দেয় এবং সে চলে আসে তার বাইকের দিকে। ঠিক তখনই সে খেয়াল করে তার হাতে রক্ত, আর এটা দেখে সে ঘাবড়ে যায়। দৌড়ে সে পুলিশের গাড়ির দিকে আসতে শুরু করে, কিন্তু ততক্ষণে আশা মারা গেছে। এরপরে ফরেন্সিক ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন করে জানতে পারে আশা তার হাজবেন্ডের সমাধিস্থলে যে মোমবাতি দুটো জ্বালিয়েছিল সেটার ভেতর থেকেই বিষাক্ত গ্যাস বের হয়ে তার শরীরে প্রবেশ করে, আর সেটার কারণেই তার মৃত্যু হয়। নাম্বি একেবারেই হতাশ হয়ে পড়ে, কারণ সে আবারও ব্যর্থ হয়ে সে ন্যানার কাছে চলে আসে আর বলে আলাগার কেন এই নির্দোষ লোকগুলোকে মারছে, ও আসলে কি চায়। আমরা এত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তারপরও সেই নির্দোষ লোকগুলোকে কোনোভাবেই বাঁচাতে পারছি না। ন্যানা নাম্বিকে সাহস দেয় আর বলে তোমাকে পারতেই হবে, এখনো 5 নম্বর লোকটা বাকি রয়েছে, তোমাকে তাকে বাঁচাতেই হবে। ন্যানা আরও বলে এই ঘটনারও একদিন শেষ হয়ে যাবে, হয়তোবা কিছুদিন কিছু বছর মনে রাখার পরে মানুষ একটা সময় ভুলে যাবে, কিন্তু তুমি এই কেসটা মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না। তাই তোমার ভেতরে যেন কোনো আফসোস না থাকে, তুমি সেটাই করো। যদি তুমি শেষ লোকটাকেও বাঁচাতে পারো তাহলে তুমি একটু শান্তি পাবে, তাই তোমার শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া উচিত। নাম্বি এরপরে আবারও নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে। এদিকে দেখা যায় একজন পরিষ্কার কর্মী একটা বেঞ্চের নিচে একটা প্যাকেট খুঁজে পায়, আর সেটার ভিতরে একটা মোবাইল ছিল, আর যেখানে একটা চিরকুট ছিল, যেখানে মোবাইলটা পুলিশকে দিতে বলা হয়েছিল। পুলিশ সেই মোবাইলটা ওপেন করে, আর সেখানে আলাগারের একটা ভিডিও ছিল। ভিডিওটা প্লে করতে আলাগার বলতে শুরু করে জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো বলা বা ভোলা কোনোটাই সহজ নয়, আর আমার শেষ শিকারটাও ঠিক তেমনই। আর আমার শেষ শিকারের নাম এন দিয়ে শুরু, আর এন দিয়ে কি হবে সেটা আমি আপনাকে বলবো নাম্বি স্যার। সবাই তখন অবাক হয়ে যায় যে আলাগারের শেষ শিকার নাম্বি স্যার নয় তো। নাম্বি বলে হয়তোবা নয়, কারণ আমার নাম এন দিয়ে শুরু, তার মানে আমি তার শিকার নই। হয়তোবা আলাগার আমাদের ভুল পথে নেয়ার জন্য এটা করেছে, কারণ আলাগার যেসব লোকদের মারছে সেসব ভিকটিমদের প্রোফাইলের সাথে আমার প্রোফাইল কোনোভাবেই ম্যাচ করে না। কিন্তু বাকি অফিসাররা বলে স্যার তারপরও আমরা কোনোভাবেই কোনো রিস্ক নিতে পারবো না, আপনার জীবনের প্রশ্ন নিয়ে কথা। এরপরেই নাম্বি তার যেসব জিনিসপত্র রয়েছে সেই সবগুলো ফরেন্সিক এক্সপার্টের কাছে দিয়ে দেয়, যাতে করে এগুলোর ভিতর কোনো পয়জন বা কোনো কিছু রয়েছে কিনা যেগুলোতে নাম্বির মৃত্যু হতে পারে
সেটা পরীক্ষা করে দেখার জন্য। এছাড়া বাকি অফিসাররা সেই সব এনজিওতে চলে যায় আর এনজিওতে যাদের নাম অ্যান দিয়ে শুরু সেই সব লোকদের সতর্ক করে দেয়। এদিকে নাম্বির হঠাৎ করেই মনে পড়ে নায়নার নামও অ্যান দিয়ে শুরু। এরপরে নাম্বি তার টিমকে কল করে এবং নায়নাকেও নিরাপদ রাখার জন্য বলে দেয়। এদিকে কমিশনার এবং নাম্বি আলাগারের ভিডিওটা আবারও ভালো করে দেখছিল, সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। হঠাৎ করেই নাম্বির চোখ পড়ে আলাগারের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, যেখানে একটি টেবিলের উপরে নোটবই রাখা ছিল, পুরাতন নোটবই। তখনই নাম্বির মনে পড়ে যখন তারা আলাগারের বাসায় গিয়েছিল ঠিক এমনই একটি নোটবই দেখেছিল, যেটা পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি পড়েনি। কিন্তু নাম্বির মনে পড়তে থাকে সেই নোটবইটা খুলে তার কিছুই দেখেনি, শুধু সাদা পেজ ছাড়া। নাম্বি ভাবতে থাকে যদি সেই নোটবুকটা খালি থাকবে তাহলে আলাগার সেই নোটবুকটা এত যত্ন সহকারে কেন রেখেছিল। সাথে সাথেই নাম্বি সেই নোটবুকটা আবারও নিয়ে আসে। কিছুক্ষণ ভাবার পরে সেই নোটবুকের পেছনে দিকে লাইট ধরে। ঠিক তখনই দেখা যায় সেই আলোতে দেখা যায় সেই নোটবুকে অনেক থিওরি লেখা ছিল আর প্রত্যেকটা প্ল্যান লেখা ছিল যে আলাগার তার প্রত্যেকটা ভিকটিমকে কিভাবে কিভাবে মারবে। এছাড়া নাম্বি দেখতে পায় সেই নোটবুকে কিছু ম্যাপের মতো আঁকা ছিল। সাথে সাথে নাম্বি আলাগারের ঘরে চলে যায় আর সেই ম্যাপ ফলো করতে করতে সে দেখতে পায় সেই ঘরের ভেতরেই গোপন একটা রুম ছিল। সেই রুমের ভেতরে কিছুক্ষণ ভালো করে চেক করার পরে নাম্বি আরো অবাক হয়, কারণ সেই ঘরের ভেতরেই মাটি খুঁড়ে আলাগার গোপন একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলেছিল আর সেখান থেকেই আলাগার তার এই পুরো প্ল্যানটা সাজিয়েছে, সবকিছু অপারেট করেছে। সেই সুড়ঙ্গের নির্দিষ্ট একটা জায়গায় আসার পরে হঠাৎ করেই নাম্বি একটা ফাঁদের মধ্যে পড়ে যায়। সে কাচের একটা বাক্সের ভেতরে বন্দী হয়ে যায়। নাম্বি কোনোভাবেই সেটা ভাঙতে পারছিল না। ঠিক তখনই সে দেখতে পায় সেটার ভেতরে পানি দিয়ে ভরে যাচ্ছে আর নাম্বি অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারছে না। এছাড়া তার মনে হতে থাকে সেখানে সে নিঃশ্বাসই নিতে পারছিল না। নাম্বির হাতটা তখনই তার পকেটের কাছে চলে যায় আর সে বুঝতে পারে তার পকেটে ধারালো এবং সূক্ষ্ম কোনো জিনিস রয়েছে আর সেটা বের করে নাম্বি অনেক কষ্টে সেই কাচের বাক্সটাকে ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে নাম্বিকে ফলো করতে করতে ততক্ষণে তার টিমও সেখানে পৌঁছে গিয়েছিল। নাম্বি বুঝতে পেরেছিল যে আলাগারের পরবর্তী টার্গেট অর্থাৎ শেষ টার্গেট নাম্বি নয়। যদি থাকতো তাহলে আলাগার তাকে কখনোই এইভাবে মারার চেষ্টা করতো না। আসলে এই ফাঁদটা তৈরি করাই হয়েছিল যদি কেউ ভুলেও এখানে চলে আসে যেন আলাগারের শেষ টার্গেটকে সে বাঁচাতে গিয়ে নিজেই মরণ ফাঁদে পড়ে যায়। তাই নাম্বি বাকি অফিসারদের বলে আলাগারের শেষ টার্গেট এখানেই রয়েছে, তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। তারা সবাই খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎ করে নাম্বি একটা জায়গায় ফিল করে যে সেখানে পায়ের নিচে কিছুটা অংশ ফাঁপা, কারণ সেখানে পাড়া দিলে বা জোরে আওয়াজ করলে ভিন্ন রকম আওয়াজ আসছিল। এতে নাম্বির সন্দেহ হয় আর এই জন্যই সেখানে জায়গাটা ভালো করে দেখে। সে দেখতে পায় কার্পেটের নিচে জায়গাটা ফাঁপা আর সেখানে একজন লোককে বেহুশ করে রাখা হয়েছিল। নাম্বি তাড়াতাড়ি সেখানে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। এরপর এই গল্পের শেষে দেখা যায় প্রেসমিটের নাম্বি সবাইকে বলছিল আলাগারের পুরো মিশন তারা সাকসেসফুল হতে দেয়নি, কারণ আলাগারের শেষ টার্গেট ছিল নালিনী নামের একজন ট্রান্সজেন্ডার, যাকে তারা উদ্ধার করেছে শেষ মুহূর্তে। নাম্বি প্রেসমিটের সবাইকে বলছিল আলাগার যেসব লোকদের টার্গেট করেছে মারার জন্য তাদেরকে আগে প্রথমে সে ফলো করেছে আর এরপরেই তাদেরকে সাহায্য করে তাদের বন্ধু হয়ে উঠেছিল। আর এভাবেই আলাগার তাদের প্রত্যেকটা রুটিন খুব নিখুঁতভাবে পেয়ে গিয়েছিল, যার ফলে তার প্ল্যান বানাতেও খুব সহজ হয়েছে। আর এরা সবাই এমন লোক ছিল যারা সমাজে দিনের পর দিন ভালো কাজ করে গেলেও অবদান রেখে গেলেও সমাজের মানুষ তাদের প্রতি কোনো ধ্যানই দিচ্ছিল না, তাদের অবহেলার শিকার হতে হচ্ছিল। এছাড়া আলাগার তার নোটবইয়ে লিখেছিল সে যাদের মারছে শুধু তারাই সমাজে অবহেলিত নয়, সমাজের নিম্ন শ্রেণীর সব মানুষই অবহেলিত। যারা ময়লা পরিষ্কার করে, যারা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, যারা বাসায় কাজ করে, যারা রাস্তায় কাজ করে, যারা সমাজের ছোট ছোট কাজ করে, তারা সবাই এই সমাজে অবহেলিত। সমাজের ওপরের শ্রেণীর মানুষেরা তাদেরকে পোকামাকড়ের মতো দেখে। আর আলাগারের উদ্দেশ্য ছিল সে যেসব লোকদের টার্গেট করে মেরে ফেলেছে সেই লোকগুলোর মারা যাবার পরে সমাজের মানুষের জন্য চোখ খুলে, তারা যেন সমাজে যারা অবদান রাখে তাদেরকে আর অবহেলা না করে। এই ঘটনার পরে সমাজ যেন তাদের মূল্য দেয়, এটাই ছিল আলাগারের প্রধান উদ্দেশ্য। একজন জার্নালিস্ট নাম্বিকে প্রশ্ন করে আলাগার যেটা করেছে সেটা কি ঠিক করেছে। নাম্বি বলে আলাগার যেটা করতে চেয়েছিল অর্থাৎ সমাজের মানুষের চোখ খুলে দিতে চেয়েছিল এই কাজটা ভালো কাজ, কিন্তু এই কাজটা করতে যেয়ে সে যে পথটা অবলম্বন করেছে সেটা ঠিক নয়। আর অবশেষে এই কেসটা ক্লোজ হয়ে যায়। সেই লিস্টে থাকা 5 জন লোকের মধ্যে একজনকে বাঁচানো হয়েছে আর এই খবরটাই পুরো শহরে ছেয়ে যায়। এই কেস ক্লোজ হয়ে যাওয়ার কিছুদিন পরেই দেখা যায় হঠাৎ করে কোনো একভাবে
আলাগারের সেই আরিয়ান নামের বইটি পাবলিশ হয়ে যায়। এটা দেখে নাম্বি কিছুটা অবাক হয়ে যায়, কারণ এটা কে পাবলিশ করলো সেটা সে জানতে পারেনি। কিন্তু সেই বইটা পড়ার পরে নাম্বি সবথেকে বেশি অবাক হয়, কারণ সেই বইয়ের ভেতরে শেষ ভিক্টিমের যে নাম ছিল অ্যান্টিয়ে, সেটা আর কেউ নয়, নাম্বি। নাম্বি ভাবতে থাকে আলাগার কেন তাকে টার্গেট করেছিল, আর সকল টার্গেটের সাথে আলাগারের বন্ধুত্ব থাকলেও নাম্বি তো আলাগারকে কখনই চিনত না। তাহলে আলাগার কিভাবে নাম্বিকে মারার প্ল্যান করলো, আর কিভাবে আলাগার জানতো যে নাম্বি সেই সুড়ঙ্গে যাবে আর সেখানে যে ফাঁদে আটকা পড়বে? আর ভবিষ্যতে নাম্বি কি সত্যিই বেঁচে থাকবে, নাকি আলাগারের নাম্বিকে মারার আরও কোনো প্ল্যান রয়েছে? এই প্রশ্ন রেখেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।